প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেক দিন ধরে কোমরে ব্যথা অনুভূত হয়ে সেটি আসলে গোড়ালি পর্যন্ত যাচ্ছে, আবার অনেক সময় এমনটিও হচ্ছে যে পায়ের গোড়ালি যেটি রয়েছে সেখানেও ব্যথা অনুভূত হচ্ছেন। কি করবেন এক ধরনের দ্বিধার মধ্যে রয়েছেন। এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন কোমর ব্যথার চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা চাইলে আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অপারেশনবিহীন কোমর ব্যথার চিকিৎসা। এই বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ কিংবা কিছু জিজ্ঞাসা করবার থাকে আপনারা কিন্তু আমাদের সরাসরি করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে আসছি, যে ঘটনাটি বললাম এ ধরনের ঘটনা অনেকের ক্ষেত্রেই আমরা দেখি। কি করবেন তখন তারা? দেখেন, আমরা অনেক রোগী পেয়ে থাকি যে কোমরে ব্যথা, সকালে ঘুম থেকে উঠলে পায়ের গোড়ালিতে ব্যথা আছে, প্রচুর ব্যথা, হাঁটতে কষ্ট হচ্ছে, এইভাবে চলছে অনেক দিন। পায়ের গোড়ালিতে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কিছুদিন ভালো থাকে, এরপরে কিন্তু আবার বেড়ে যাচ্ছে। কিন্তু ট্রিটমেন্ট করার আগে আমাদের জানতে হবে যে আসলে কেন ব্যথাটা হচ্ছে। আমরা যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট না করে ডায়াগনস্টিক ট্রিটমেন্টগুলোকে, যে রোগের চিকিৎসা করতে হবে, রোগের সিমটোমের ট্রিটমেন্ট না করি, কারণ ব্যথাটা হচ্ছে সিমটম, কিন্তু এই ব্যথা নিশ্চয় একটা কারণ আছে। অনেকে বলছে পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গিয়েছে, আবার আসলে বিষয়টা হচ্ছে মেরুদণ্ডে। কোমরে যদি আমাদের নিচের যে লাম্বার L5S1 অথবা L4-5 যদি ডিসবালজিং থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা দেখা যায়। রাতে শুয়ে থাকলে, মানে যখনই আপনি শুয়ে থাকেন 3 থেকে 4 ঘন্টা শুয়ে থাকলেই ঘুম থেকে উঠে দাঁড়ানোর পরে দেখবেন গোড়ালিতে প্রচণ্ড ব্যথা, একটু হাঁটলে আবার কমে যায়। আবার অনেক সময় বসে থেকে উঠে দাঁড়ালেই একই অবস্থা, বসে আছেন কোমরে লোড পড়েছে, দাঁড়াচ্ছেন ব্যথাটা হচ্ছে গোড়ালিতে। কি মজার জিনিস যে বসে আছেন লোড পড়ছে কোমরে, ব্যথা হচ্ছে গোড়ালিতে। আবার একটু হাঁটলে গোড়ালিতে লোড পড়লে আবার ব্যথাটা কমে যাচ্ছে। তারপরে কোমরে যখনই চাপ পড়ছে তখন ওই রসটা বেরোয় যায়, তখনই ব্যথাটা ভালো যায়। আসলে এটা আমরা PLID বলছি বা লাম্বারের ডিসবালজিং বলছি। তো এটা আসলে ফিজিওথেরাপি হচ্ছে পার্মানেন্ট সলিউশন। ফিজিওথেরাপি দিয়ে এটাকে পার্মানেন্টলি ভালো করা সম্ভব। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে অনেকেই যেটি বলে থাকেন যে কোমর ব্যথা হয়েছে, এটি ট্রিটমেন্ট আসলে একেবারে অপারেশনের দিকে যেতে হবে, এবং অনেকে এই কারণে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির যে ভূমিকা সেটি আসলে একটু যদি জানতে পারি। অ্যাকচুয়ালি কোমর ব্যথার জন্য যে ফিজিওথেরাপি 99% ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু ভালো কার্যকরী। 1% ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে। যেমন অনেক সময় খারাপ ধরনের টিউমার যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল কারেকশন প্রয়োজন আছে। দেখা যায় টিউমারটা ক্যান্সার হয়ে গিয়েছে বা টিউমারটা অনেক বড় হয়ে স্মল কর্ডকে কম্প্রেশনে দিয়ে পেশেন্টকে প্যারালাইসিস বা ব্লাডার ইনকন্টিনেন্স করে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা সার্জিক্যালি কারেকশন করতে বলি। বাট এটার পার্সেন্টেজ খুবই সামান্য, 1% আমরা বলতে পারি, যেটা 1% বা আরও কম। বাট 99% ক্ষেত্রেও ফিজিওথেরাপি কিন্তু গুড রেজাল্ট এবং ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট। যদি আপনি বলেন যে প্রথমে কোমর ব্যথা হলে আমি যদি ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হই, ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে কমপ্লিটলি ভালো করা সম্ভব। এটাকে এগোতে দেওয়া যাবে না। দেন কোমর ব্যথা রোগীরা কী করছে, ওষুধ খেতে 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 ওষুধও খাচ্ছে, ব্যথাও বেড়ে যাচ্ছে, কোমরের ব্যথা আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে, হাঁটু নষ্ট হয়ে যাচ্ছে, হাঁটু ব্যথা শুরু হয়ে যাচ্ছে, ঘাড়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, পেশেন্ট আস্তে আস্তে ডিসেবল হয়ে যাচ্ছে, চেয়ারে বসে নামাজ পড়ছে, নিচে বসা বন্ধ হয়ে যাচ্ছে। সো কী হচ্ছে, একটু ব্যথা আস্তে 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 এই ব্যথার কারণে কিডনির প্রবলেম হয়ে যাচ্ছে, এই ব্যথার কারণে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, এর কারণেই কিন্তু হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে। আমরা ফিজিওথেরাপির এই ভূমিকাগুলো নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমার নাম জিনা, আমার রক্ত বয়স। জি জি, আমার এই নামাজ পড়তে বসলে হাঁটু ব্যথা না। আচ্ছা, আমি টিভিতে দেখতেছি আপনাকে। জি, আপনি কোনো চিকিৎসা করছেন? এই একটা ওষুধ আনছি, 2 মাস খাচ্ছি, কিছু কমতেছে না। ব্যথাটা কতদিন হচ্ছে? ব্যথাটা প্রায় 3 মাস হয়েছে। আপনার বয়স কত এখন? আমার বয়স 30 বছর। 30 বছর? আপনি কি নামাজ পড়েন জায়নামাজে না চেয়ারে? না, জায়নামাজেই পড়ি। কিন্তু নামাজ পড়তে গেলে ব্যথা করে?
হ্যাঁ এই নামাজ পড়তে এই রুকুতে গেলেই মানে সেই ব্যথা লাগে। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিই। দেখেন যে কোমরে ব্যথা, 30 বছর বয়স, তার কোমরে নামাজের রুকুতে গেলে ব্যথা করতে, তার মানে তার কোমরের নিচে জয়েন্ট ফেটে জেল লিক করেছে। এটা আসলে ফিজিওথেরাপি দিয়ে সমাধান করতে, যদি ওষুধ খেতে থাকে, যে ওষুধ খাচ্ছে আস্তে আস্তে কিন্তু ফাটাটা বড় হয়ে যাবে। সে কিন্তু ফাটলের ট্রিটমেন্ট করছে না, ব্যথার ট্রিটমেন্ট করছে। সো যত ব্যথা কমাবে ফাটলটা তত বড় হতে থাকবে, আস্তে আস্তে ব্যথা নিচের দিকে সরে যাবে। সো এটা ওষুধ খেয়ে সমাধান না করে, দর্শক আমি আপনি সার্চ করি, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে ফিজিওথেরাপি করে এটাকে ভালো করতে হবে। এটা ওষুধ খেয়ে ভালো করা যাবে না, যত ওষুধ খাবেন এটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সঙ্গে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমি একটু ডক্টর সাহেবের সঙ্গে কথা বলতে পারি? একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল। জি জি আপনি বলুন, অ্যাপয়েন্টমেন্ট। জি আমি আসলে আর্থ্রাইটিসের রোগী। আচ্ছা আচ্ছা আমার পায়ের ব্যথাটা যাচ্ছে না, ওই জন্য আপনাকে দেখাতে গেছি। আচ্ছা আচ্ছা কতদিন যাবত আপনার ব্যথা হচ্ছে? আমি ভুগছি অনেক দিন ধরে। একটু আপনি ডিটেল যদি বলেন আমাদের দর্শকদের জন্য ভালো হবে, তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট আমরা দিব। একটু যদি আপনার প্রবলেমটা একটু বলেন, আমি জাস্ট দর্শকদের সুবিধার্থে একটু এক্সপ্লেন করব আপনার প্রবলেমটা। কতদিন যাবত ব্যথা? পায়ে ব্যথা, আঁটুতে ব্যথা খুব বেশি। আচ্ছা, আঁটুতে, কোমরেও হয়, এখন আঁটুতেই বেশি, হাঁটতেও পারছি না। আপনার কি কোমরে ব্যথা আছে? ছিল, এখন কমেছে। আগে কোমরে ব্যথা ছিল, এখন কমে গিয়েছে। আপনি কি কোমরে এমআরআই করেছেন কখনো? না, কোমরে এমআরআই করেন। এই ব্যথার জন্য আপনি পেন কিলার খাচ্ছেন? পেনকিলার খুব বেশি হলে খাই, আদারওয়াইজ না। আচ্ছা, আপনি কি নিচে বসতে উঠতে পারেন, মানে নামাজের মতো নামাজে বসা যেগুলো পারেন করতে? আমি চেয়ারে বসি না। কতদিন সেটা করছেন? বছর 2 বছর। 2-3 বছর। আপনি কি আগের থেকে ভালো হয়েছেন না খারাপ এখন? না, ভালো আছে এমনিতে, খারাপ হচ্ছে এখন যেটা প্রবলেম যে মানে হাঁটতে পারি না পায়ের জন্য। জি ধন্যবাদ। আপনি আমাকে দেখাতে চাইলে আপনি এসপি হসপিটাল আসলে আমি দেখিয়ে দেবো। আপনি চাইলে আজকে বিকেলও আসতে পারেন, নিচে নাম্বার আছে আমাদের হসপিটালের নাম্বার, আমি নাম্বারটা বলে দিব, লিখে নিয়ে আপনি একটা টেলিফোন করে চলে আসবেন। ধন্যবাদ। আপনার সমস্যাটা আমরা একটু এক্সপ্লেন করছি। দেখেন উনি কিন্তু অনেকদিন ধরে উনি সাফার করছে এবং আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমরা যে সম্ভাবনাটা সবসময় বলছি যে ব্যথাটা যদি কোমরে শুরু হয় না, কোমরে আগে ব্যথা ছিল, এখন কোমরে না, এখন হাঁটুতে নষ্ট হয়ে গেছে। হাঁটুটা তার সমস্যা। চেয়ারে বসে নামাজ পড়ছে 2 বছর, এই নামাজ কিন্তু ভুল নামাজে তাকে আরও বেশি ক্ষতি করছে। তাকে যায় নামাজে নামাজ পড়া উচিত ছিল, বাট এখন আর পারবে না। কিন্তু আমরা যদি ট্রিটমেন্ট করি উনি আবার নিচে বসে নামাজ পড়া সম্ভব, কারণ ওর মূল রোগ কিন্তু কোমরে ডিসপ্রলাপস হয়ে আছে, যেটা এমআরআই করলে দেখা যাবে। ওটার কারণে নার্ভ ইনজুরির কারণে আস্তে আস্তে পায়ে শক্তি কমে যায়, বডির ওজনটা আঘাত করে হাঁটুর মধ্যে কার্টিলেজটা ভেঙে ফেলে, সেখানে তার আর্থাইটিস ডেভেলপ করছে। বলছে আর্থাইটিস হচ্ছে ডিজেনারেশন অফ কার্টিলেজের ডিজেনারেশন, মানে এটা ভেঙে যাচ্ছে। আসলে এটা কিন্তু আমাদেরকে প্রিভেনশন করতে হবে। যদি কোমর আমরা ভালো করতে পারি, মাসেলকে স্ট্রং করতে, উনি আবার জায়নামাজে নামাজ পড়তে পারবে। তো দর্শক যেটা আমরা বলবো যে এরকম যারা রোগী আছে এদের আসলে মূলত কোমরের সমস্যা হয়, কোমরে এমআরআই করে দেন ফিজিওথেরাপিটা করতে হয়। 3 থেকে 6 সপ্তাহ যদি একটা সুন্দর কোর্স ট্রিটমেন্ট করা যায়, তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে যেতে পারবে। এই রোগীরা যখন নামাজ পড়বে নামাজে কিন্তু ওনাদের ট্রিটমেন্ট করে দিচ্ছে, নামাজ পড়লে ওনারা ভালো থাকবে। সো আমরা যেটা করি এসপি হসপিটালে যেটা আমরা করছি, এই রোগীদেরকে আলটিমেটলি নামাজের মধ্যে নিয়ে যাচ্ছি। যারা নামাজ পড়ছেন, আচ্ছা, চেয়ারে বসে নামাজ যারা পড়ছেন, তাদের চেয়ার থেকে নিচে আমরা জায়নামাজে নামাজ পড়ার ব্যবস্থা করে দিই। যখন নামাজটা কন্টিনিউ করতে পারে, নামাজটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, যেন আর ফার্দার খারাপ না হয়, এবং এটা যতদিন উনি কন্টিনিউ করতে পারবে উনি ভালো থাকবে। এই জন্য আমরা বলছি 42 দিন কষ্ট করুন, 42 বছর ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি মুন্সিগঞ্জ থেকে মিজানুর বলছিলাম। জি, আমার ওই কোমরে ব্যথা প্রায় 20-25 বছর যাবত। জি, এই যে অনেক ডাক্তার দেখাচ্ছি, ডাক্তাররা কোনো মানে আপনার সমাধান মানে ক্লিয়ার ভাবে বলে না। যে আপনার ব্যায়াম দেখায়, কিছু দেখায়, ওষুধ দেয়, পেন কিলার দেয়, খাইলে পেন কিলার খাইলে ভালো থাকে, আবার বন্ধ দিলে মানে ব্যথা খুব প্রচন্ড ব্যথা হয়। আপনি কি এমআরআই করেছেন? হ্যাঁ, এমআরআই করছি। এমআরআইতে কি বলেছে, কেন ব্যথাটা হচ্ছে? এমআরআই বলছে যে আমার ওই যে আমি আবার শারীরিক মানে প্রতিবন্ধী, মানে দৈহিক দিক দিয়ে আমি একটু শর্ট। আচ্ছা, ওই মানে আমার বডির সাইডে নাকি বডিটা ওয়েট বেশি, নিচের সাইডে বডির ওয়েট বেশি, এই কারণে মানে কি হয়, এখন ব্যায়াম আর ওষুধ খেতে হবে, কিন্তু
আমার তো কোনো কাজ উপকারী হয় না। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন ওনার যেটা সমস্যা, আপনার হচ্ছে ডিসপ্রলাপস হয়ে আছে, শরীরের শক্তির থেকে আপনার শরীরের ওজন বেশি, মানে এটা ইমব্যালেন্স বলছি আমরা বা ওভারওয়েট বলছি। তো এটাকে মিনিমাইজ করার জন্য আমাদের পায়ের শক্তি বাড়াতে হবে। আর ওনার মেরুদণ্ডে ফাটল আছে, ডিসপ্রলাপস হয়ে আছে, যেটা উনি হাঁটাচলা করছে, ফলে ওনার রোগ কিন্তু বড় হচ্ছে। তো প্রথমত হাঁটাচলা বন্ধ করতে, স্টপ করতে, মুভমেন্ট বন্ধ করতে হবে। 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি দিলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই সময় ওনার বডির ওজন কমবে, পায়ের শক্তি বাড়বে, ফাটা রিপেয়ার হবে। 3টা কাজ করতে পারলে ওনার পেন কিলার খাওয়ার দরকার নাই। তো দর্শক, আমি সাজেস্ট করি আপনাকে অবশ্যই একটা ফিজিওথেরাপি হসপিটালে আপনাকে থেকে 3 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এটা ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটি আসলে উঠছে যে এই যে পেইন কিলার, সেটির সাথে আসলে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা সেটিও আমরা জানবো। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার হলো মোহাম্মদ আশরাফুল্লাহ। জি। আমার হলো আপনার পিঠের ডান পাশে ব্যথা। আচ্ছা। জি জি এটা হলো গত 2 দিন যাবত ব্যথা। জি জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, আমার ডান পাশে পিঠে ডান পাশে ব্যথা। আমি এই জন্য আপনার ব্যথা ওষুধ খেয়েছিলাম, আর মুখ দিয়ে রাখছিলাম ব্যথা, আর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছিলাম একটা। ওটা খাওয়ার পরে ব্যথাটা একটু কমছে। জি। আপনার বয়স কত? আমার বয়স 36। 36। আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না, এমনিতে কোনো ডাক্তার দেখানো হয় নাই। আচ্ছা। আপনি 2 দিন যাবত ব্যথা। এই ব্যথা কি প্রথম না এর আগেও হয়েছে? এর আগে ওই মাঝে মধ্যে এরকম হইতো, কিন্তু এত তীব্র ব্যথা ছিল না। গতকালকে আপনার ছুটিতে পারতাম তো সন্ধ্যার দিকে জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন এরকম অনেক রোগী আছে, মাঝে মাঝে ব্যথা হয়, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ওষুধ খেলে কমে, দেন বাড়ে। এই কিন্তু শুরু হলো, আস্তে 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 এটা এখন খারাপের দিকে চলে যায়। এখন ওনার নিচে ব্যথা যায়নি, মানে ডিসপ্রলাপস হয়নি, বাট ওনার ডিসগুলো বালজিং হচ্ছে, যে কারণে নার্ভে চাপ পড়ে ব্যথা হচ্ছে। এখন তীব্র পেইন, যেটা পেইন কিলার খেলে একটু কমছে, এটা আসলে মানসিক শান্তি। যে ব্যথার ওষুধ খেলে যে কোনো, যারা ক্যালসিয়াম খেলেও ব্যথা কমে, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। যে পেইন কিলার খাচ্ছে এটা কোনো চিকিৎসা না। চিকিৎসা করতে ওনাকে আগে এমআরআই করে দেখতে হবে, যেটা কেন ব্যথাটা হচ্ছে, বালজিংয়ের কারণে হচ্ছে না ডিসপ্রলাপসের কারণে হচ্ছে না কোনো প্যাথোলজি আছে না কিডনিতে কোনো স্টোন আছে, ওনাকে আসলে পরীক্ষা করে দেখতে হবে। তার জন্য একটা এমআরআইটা খুব জরুরি। একটা এমআরআই করলে কিন্তু সমস্ত ক্লু আমরা এখান থেকে পেয়ে যাবো। একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি দিলে একদিনের মধ্যেই এই অবস্থায় সে কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু যদি এটা কন্টিনিউ করতে থাকে, আস্তে আস্তে রোগটা বেড়ে যায়। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ব্যথার ওষুধ না খেয়ে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে একটু ফিজিওথেরাপি করেন। একদিন ফিজিওথেরাপি দিলে শিখে নেবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। পেইন কিলার, আরেকটি বিষয় হচ্ছে ফিজিওথেরাপি, আর ফিজিওথেরাপি এবং পেইন কিলার একসাথে, এই 3টি বিষয় সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, পেইন কিলারটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, যে ব্যথা হচ্ছে ব্যথা ওষুধ, কিন্তু কোন রোগের জন্য হচ্ছে সেটা ট্রিটমেন্ট হচ্ছে না। আর ফিজিওথেরাপি হচ্ছে ডায়াগনস্টিক ট্রিটমেন্ট, আপনার কি রোগ আছে, রোগটাকে ভালো করছে। মানে ফিজিওথেরাপি হচ্ছে রোগকে ভালো করে আপনাকে সুস্থ করছে এবং সুস্থ থাকার জন্যে সারা জীবন যেন সুস্থ থাকতে পারে সেই ট্রিটমেন্টটাও কিন্তু ফিজিওথেরাপি করতে পারছে। কিন্তু পেন কিলার কিন্তু করে ওঠে না। পেন কিলার সাময়িক আরাম দিবে, আসলে পেন কিলারকে কোনো ট্রিটমেন্ট বলা হয় না, এটা লাইফ সেভিং ড্রাগ। যে একটা পেশেন্ট যখন ব্যথায় শর্টপট করতে থাকে তখন তাকে 1টা বা 3টে ডোজ সর্বোচ্চ দেওয়া প্রয়োজন হতে পারে, বাট এর বেশি কিন্তু না। কিন্তু বছরের পর বছর পেন কিলার কোনো ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ে না, কারণ কোনো রোগই নেই পৃথিবীতে যে রোগকে পেন কিলার দিয়ে ভালো করা সম্ভব। সো পেন কিলারটা হচ্ছে সাময়িক 1টা 2টা, বাট ফিজিওথেরাপিটা হচ্ছে মানে কোন রোগের কারণে, যেমন ডিসপ্রলাপস হলে কি করছে, ডিসপ্রলাপস মানে জয়েন্ট ফেটে জেল বের হয়ে গেল, এর পেছনের কারণটা কি ছিল, মাসেল উইকনেস। তাহলে ফিজিওথেরাপি কি করবে, মাসেল উইকনেসটাকে স্ট্রং করবে, বডির ফিটনেসটাকে ফিরিয়ে নিয়ে আসবে এবং ওই ফাটাটাকে রিপেয়ার করবে রেস্টের মাধ্যমে। তাহলে কি হলো, পেশেন্ট পার্মানেন্ট ভালো হয়ে গেল। এখন যদি সে ফিটনেস কন্ট্রোল করতে পারে, সারা জীবন ভালো থাকবে। এই কারণে আমরা বলছি ফিজিওথেরাপি 42 দিন ট্রিটমেন্ট করেন, 42 বছর ভালো থাকবে। নিশ্চয়ই। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জি। ওই আমার হচ্ছে বাম হাতে, হ্যালো, আমার বাম হাতে ওই জি জয়েন্টের ভিতরে ব্যথা আর জয়েন্টের নিচে ব্যথা। আমি ডাক্তার দেখে আমি ওই যে এন্ডোমেট দেয় ব্যথার জন্য, ওটা যদি খাওয়ার ক্যালসিয়াম দিছে 2টো, অস্টকাল আর হচ্ছে নিউবিউম। আচ্ছা। ওই 2টো খেলে ব্যথাটা ভালো হয়। হ্যাঁ, ডাক্তার আবার পরে বলছে যে ওই ক্যালসিয়ামটা বাদ দিয়ে দেন, এখন আর হবে না, ভালো হয়ে গেছে। এখন আবার ওই আগের মতোই ব্যথা সৃষ্টি হয়েছে। কিন্তু এন্ডোমেট খেলে একটু ব্যথা কমে, কিন্তু না খেলে
অনেক হচ্ছে ব্যথা হয়। ওই ব্যথাটা যখন ওই জয়েন্টের যখন ব্যথা চিন চিন করে ওঠে তখন ওই ব্যথাটাকে নিচ দিকে চলে আসে হাতের আঙ্গুল পর্যন্ত আসে ব্যথাটা। অবশ্যই মনে হয়। আপনার কি ঘাড়ে ব্যথা হয়? ঘাড়ে? না 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 স্যার, আমার ওই জয়েন্টের থেকে নিচ পর্যন্ত। জয়েন্ট থেকে নিচ পর্যন্ত হাতে। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দেখেন উনি কিন্তু বলে গেল যে পেন কিলার খেলে ভালো থাকে, ছেড়ে দিলে আবার খারাপ হয়ে যাচ্ছে। আসলে পেন কিলার কিন্তু কখনোই রিকভারি করবে না, সম্পূর্ণভাবে সুস্থ করবে না। ওনার প্রবলেম এখানে দুইটা, একটা হচ্ছে সার্ভাইকালের ডিসপ্রলাপস থাকতে হবে, 2 নম্বর ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করছে। তো ফ্রোজেন শোল্ডার যদি হয়, এটা সমাধান করা যদি একমাত্র ফিজিওথেরাপি দিয়ে যদি আমরা জয়েন্টটাকে ফ্রি করে দিতে পারি, দেন সে ভালো হয়ে গেলো, পার্মানেন্ট আর জীবনও ব্যথা হবে না। আর ঘাড়ে যদি সার্ভাইকাল ডিসপ্রলাপস থেকে ডিসটাকে রিপেয়ার করে দেয়, মাসেলটাকে স্ট্রং করে দেবো, আর জীবনও ব্যথা হবে না। এই যে ঝিঝি অবশ কিচ্ছু হবে না। কিন্তু পেন কিলার যদি খেতে থাকে আস্তে 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 এটা অনেক খারাপের দিকে চলে যাবে। কারণ পেন কিলার বলা হচ্ছে, পেন কিলার পেনকে কমানোর নামে রোগকে বড় করে দেয়। যত পেন কিলার খায় তত রোগ বাড়তে থাকে। এ পর্যন্ত যত রোগী আমরা দেখেছি 10 বছর ধরে কোমর ব্যথায় সাফার করছে, 10 বছর আগে কোমর ব্যথা ছিল, একটা পেন কিলার দিয়ে শুরু করেছে। 10 বছর পর যখন আমার কাছে আসলো তখন সে কিন্তু সব মিলে 17-18 ট্যাবলেট খাচ্ছে এবং সে ডিসেবল হয়ে হুইল চেয়ারে বসে পড়েছে। আগে ছিল ব্যথা, সবই করতে পারতো, এখন তার অবস্থা এতই খারাপ যে কিছুই করতে পারছে। ওষুধ তার দিন 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 রোগগুলোকে বাড়াচ্ছে। একটা কোমর ব্যথা থেকে হাঁটুতে ছড়াচ্ছে, হাঁটু থেকে ঘাড়ে ছড়াচ্ছে, আস্তে আস্তে ডিসেবল করে দিয়েছে। এই জন্য প্রথম অবস্থায় আমাকে যেটা করা উচিত ছিল, যে যখনই কোমর ব্যথা ছিল তখনই তার আসলে সঠিক ট্রিটমেন্টটা করে তার রিকভারি করে দেওয়া উচিত ছিল, যাতে ফার্দার এটা না ডেভেলপ করতে পারে। ওটার জন্য ফিজিওথেরাপি। দর্শক এখন কি করবেন? যে এখন তাকে ফিজিওথেরাপি, দর্শক আমি আপনাকে বলবো, আপনাকে একজন ফিজিওথেরাপি করতে হবে। এখানে পেন কিলার খাওয়ার দরকার নেই, কারণ ইন্ডোমেট লং টাইম খাওয়ার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। জি আমি জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি জি, আমি কুমিল্লা থেকে বলছি, কুমিল্লা লালপুর থেকে। জি 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 দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, এই আমার বড় ভাই আর কি হাত, আপনার ওই একই সমস্যা বলছে, হাত ঘাট থেকে হাত পর্যন্ত ব্যথা। আচ্ছা জি জি জি, এখন থেরাপি দিচ্ছে অনেকবার, কিন্তু কি হইতেছে না, ব্যথা লাগাইতেছে না। জি জি, ফিজিওথেরাপিটা সঠিক হচ্ছে না। ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি। আমরা অনেক রোগী পেয়ে থাকি যে ফ্রোজেন শোল্ডার নিয়ে আসছে, সেখানে ফিজিওথেরাপির নামে তারা ইলেকট্রোথেরাপি দিচ্ছে। দিস ইজ নট ফিজিওথেরাপি। এখন আপনি যদি একটা অবুঝ লোককে, একটা আমেরিকান ক্যাটে ইলিশ মাছের কথা বলে পুঁটি মাছ খাওয়ান, তো সে তো মনে করে পুঁটি মাছটা ইলিশ মাছ। তো যে ফিজিওথেরাপি কোনো দেখে নাই, তাকে যদি আল্ট্রাসাউন্ড শুধু দেন, দিস ইজ ইলেকট্রোথেরাপি, নট ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি মিনস হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। ফ্রোজেন শোল্ডার যদি, ফ্রোজেন মানে জমে গেছে, জমাটটাকে ছোটানোর জন্য তাকে বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি দিতে হবে, যেটা হলো তার অরিজিনাল ফিজিওথেরাপি। উনি হয়তো ফিজিওথেরাপি সঠিকভাবে দিচ্ছেন না। ফিজিওথেরাপি সঠিকভাবে দিলে যে কোনো রোগ, যে রোগের জন্য ফিজিওথেরাপি দিবে সেটা অবশ্যই ভালো হতে হবে। কারণ ফিজিওথেরাপি কখনোই বেইমানি করবে না, ফিজিওথেরাপি রিকভারি করবেই। কারণ ফিজিওথেরাপি হচ্ছে ম্যানুয়াল, এটা মেকানিক্যাল কারেকশন। তো মেকানিক্যাল কারেকশন না হওয়ার কোনো সুযোগ নাই। আপনার হাতটা, জয়েন্টটা জমে গেছে, এটাকে এক্সারসাইজ দিলে এটা খুলবেই, হয়তো 10 দিন আগে আর 10 দিন পরে, না খোলার কোনো সুযোগ নাই। তো ফিজিওথেরাপিটা সঠিক হচ্ছে না। তো দর্শক, আমি আপনাকে বলবো, আপনি যেখানে থেরাপি দিচ্ছেন ওখানে ফিজিওথেরাপিস্ট আছে কিনা দেখতে হবে। কারণ আমাদের বাংলাদেশে প্রচুর ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে ফিজিওথেরাপিস্ট নাই। কারণ ফিজিওথেরাপি গ্রাজুয়েট যারা, এক্সপার্ট যারা, বিশেষজ্ঞ যারা, এটার সংখ্যা খুবই কম বাংলাদেশে। যে কারণে উনি যেখানে দিচ্ছে সেখানে তো কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, সে হয়তো একটু ম্যানুয়াল, একটু আল্ট্রাসাউন্ড দিচ্ছে, একটু হিট দিচ্ছে, লাল লাইট দিয়ে দিচ্ছে, সঠিক জায়গায় যেত। তো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সাথে কথা বলে দেন ফিজিওথেরাপি করতে, তাহলে অবশ্যই ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছে? জি, আমার নাম জাহাঙ্গীর। দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমার 5 বছর ধরে কোমর ব্যথা আর এই পিঠে ব্যথা আর কি। 5 বছর ধরে, আমার বয়স 29 বছর। জি, কোন চিকিৎসা করেছেন? ডাক্তার দেখাইছি, ক্যালসিয়াম খাইছি, কিন্তু এই আশা করি না আর কি। এমআরআই করেন নাই? না, এমআরআই করি নাই। এমআরআই করতে বলে নাই কেউ? বলছিল বাজার গিয়েছি না আর কি।
জি ধন্যবাদ, আপনাকে উত্তর দিচ্ছি। দেখেন উনি 29 বছর বয়স, কোমর ব্যথা 5 বছর নিয়ে ভুগছে, কারণ উনি বুঝতেই পারছেন না যেটা এমআরআই করা কত জরুরি। যদি হতে পারে ডিসপলাপস, হতে পারে টিউমার, হতে পারে অন্য কোনো প্যাথোলজি আছে, যেটাই হোক এটা জানতে হবে। 5 বছর হয়ে গেছে, এটা যতদিন সে পরীক্ষা না করে সঠিক ট্রিটমেন্টটা যাবে না, ততদিন খারাপের দিকে যেতে থাকবে। শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে, হয়তো মাঝে মাঝে পেইন কিলার খায়, এইভাবেই রোগগুলোকে বড় করছে এবং একসময় ডিসএবিলিটি চলে আসছে। তো দর্শক, আমি সাজেস্ট করি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আগে একটা এমআরআই করবেন, তারপরে কি রোগ আছে সেটার কি সমাধান, সঠিক চিকিৎসা করবেন। অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে এটা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। হাড় ক্ষয় এবং হাড় বেড়ে যাওয়া, এই দুটির সাথে আসলে ফিজিওথেরাপির ভূমিকা। দেখেন, হাড় ক্ষয় রোগ আর হাড় বেড়ে যাওয়া বা হাড় খেয়ে যাওয়া, যেটা ডিজেনারেশন আর হাড় ক্ষয়কে বলছে অস্টিওপোরোসিস। দুইটার দুই জিনিস। অস্টিওপোরোসিস একটা ভয়ঙ্কর ডিজিজ, এটা হাড়ের একটা অসুখ। আর হাড় ডিজেনারেশন, যেটা ন্যাচারাল ডিজেনারেশন, বয়সের সাথে ডিজেনারেশন হবে, সেখানে কিছু হাড় বেড়ে যাবে, ক্ষয়ে যাবে, ডাজন্ট ম্যাটার, এটার জন্য কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। বাট অস্টিওপোরোসিস একটা ভয়ঙ্কর জিনিস। কিন্তু অস্টিওপোরোসিস হলে ব্যথা হবে তা না, অস্টিওপোরোসিস হলে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে ওটা রিকভারি হবে না, ওটা রিপেয়ার হবে না, ফলে কী হবে, পার্মানেন্ট ডিসএবিলিটি, ওখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। যে কারণে আমরা বলি অস্টিওপোরোসিস খুব ডেঞ্জারাস ডিজিজ। এখানে ফিজিওথেরাপি খুব চমৎকার কাজ করছে, কারণ ফিজিওথেরাপি কী করছে, একটা যেখানে অস্টিওপোরোসিস আছে তার সারাউন্ডিং যে মাসেলগুলো থাকে, মাসেলগুলোকে বিল্ড আপ করে। তো আসলে আমাদের বডি স্ট্রাকচারটাকে ধরে রাখে কে, মাসেল। হাড়ের শক্তির থেকে মাসেলের শক্তি অনেক বেশি দরকার। হাড় ভেঙে যায় খুব দ্রুত, হাড় কিন্তু মটকা, কিন্তু মাসেল কিন্তু সহজে ভাঙে না, মাসেল কিন্তু স্প্রিংয়ের মতো কাজ করছে। তো মাসেলকে যদি আমরা স্ট্রং করতে পারি, অস্টিওপোরোসিস থাকলেও সেটা আস্তে 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 তার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, মানে হাড়ের স্বাস্থ্য ভালো হয়ে যাবে, হাড় স্ট্রং হয়ে যাবে, পেশেন্টের যে দুর্ঘটনা ঘটার চান্স অনেক কমে যায়। অস্টিওপোরোসিস রোগীদের জন্য ফিজিওথেরাপি খুবই খুবই ভালো ট্রিটমেন্ট। নিশ্চয়ই। আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন ফোন কলে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। না, আমি জাস্ট আপনার এখানে আসতে যাচ্ছিলাম, একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলাম। জি জি, আপনি তো এসপি হসপিটাল, আপনি কবে, আজকে আসবেন? না, আজকে পারবো না, আমি সোমবার বা রোববার আসবো। আচ্ছা, আপনি সোমবার বা রবিবারে যখনই আসেন, আপনি আমার নাম্বারটা লিখে রাখেন, আমি বলে দিচ্ছি এখন, ওই নাম্বারে ফোন করে চলে আসেন। জি, 0179 এক সেকেন্ড, 0179 355 355 7825। 7825। ডক্টর সাহেব, আপনার নামটা? জি, ডাক্তার এস চক্রবর্তী। এই নাম্বারে ফোন করে ইনশাআল্লাহ চলে আসেন। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে আরেকটি বিষয়, ফিজিওথেরাপি, এটি কি আসলে বাসায় নেওয়া সম্ভব হয় কিনা, নাকি হাসপাতালে? না না না, ফিজিওথেরাপি কিন্তু আমরা নিজেরা করতে পারবো। প্রাইমারি স্টেজ যখন সিভিয়ার কন্ডিশন থাকে তখন বিশেষজ্ঞ লাগবে। তারপরে ফিজিওথেরাপি আমরা প্রতিনিয়ত করছি আমরা, যেমন আমরা গোসলের সময় হাত পায়ে সাবান দিচ্ছি, দিস ইজ অলসো থেরাপি। আমরা বিকালে হাঁটছি, সকালে হাঁটছি, আমরা নামাজ পড়ছি, আমরা নিচে বসে টয়লেট করছি, নিচে সবই কিন্তু এক্সারসাইজ। তো এগুলো এক একটা এক্সারসাইজ এক একটা ফাংশন করছে, ওই ফাংশনের ফলে আমরা সুস্থ থাকছি। আপনি যদি কোনোদিন নিচে না বসেন, আপনার হাঁটু কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এই যে নিচে উঠবোস করা, এটা একটা এক্সারসাইজ। তো ফিজিওথেরাপিটা হচ্ছে স্পেসিফিক কোনো ডিজিজ কন্ডিশনের জন্য, কোনো মেকানিক্যাল প্রবলেমের জন্য আমরা ওখানে ট্রিটমেন্টটা সেট করে দিচ্ছি। বাট এটা কিন্তু পেশেন্ট নিজেকেই করতে হবে। হ্যাঁ, ইলেকট্রোথেরাপি দেওয়ার জন্য আপনি চেম্বারে আসতে পারেন, সেটা কিন্তু সারা জীবন দেওয়ার দরকার নেই। সো অবশ্যই কিন্তু কোন কোন এক্সারসাইজগুলো আপনার পজিটিভ, কোন কোনটা নেগেটিভ, সেটা জানার জন্য, সেটা শেখার জন্য অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে। নিশ্চয়ই। এই যে ফিজিওথেরাপি, কারো ক্ষেত্রে 7 দিন, কারো ক্ষেত্রে 14 দিন, কারো ক্ষেত্রে সেটা 42 দিন। অনেকেই বলে থাকে যে কেন আসলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়ে থাকে। আবার অনেকে এটিও বলে থাকে যে বারংবার ফিজিওথেরাপি নিতে হচ্ছে। কেন হচ্ছে আসলে এমন? এখানে দেখেন, মানে অ্যান্টিবায়োটিক কখনো 3 দিনে ভালো হয়, কখনো 7 দিন, কখনো 21 দিন। তো ফিজিওথেরাপি ওয়ান কাইন্ড অ্যান্টিবায়োটিকের মতো, ফিজিওথেরাপিও কিন্তু সেম। কতদিন নেবেন, কেন নেবেন, কিভাবে নেবেন, কত রিপিটেশন, দিনে কতবার, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ডিজিজটা কত বড়, আপনার ঘটনাটা কত বড় ঘটেছে। যেমন ব্রেন স্ট্রোক করে একটা সাইড প্যারালাইসিস হয়ে গেল, তাকে আমরা বলছি 4 বেলা থেরাপি দিতে। সেটা বা রিকভারি কিন্তু এক একটা টাইম হয়েছে, কারো 1 সপ্তাহে ভালো হয়ে যাচ্ছে, হাঁটা শুরু করে দিচ্ছে, কারো 3 সপ্তাহ লাগছে, কারো 3 মাস লাগছে। এটা ডিপেন্ড করছে তার ইনজুরিটা কতটুকু, হেমোরেজ বা ইস্কেমিয়া তার কতটুকু ক্ষতি করেছে, তার উপরে তার ডেভেলপমেন্টটা ডিপেন্ড করছে। আবার দেখা যাচ্ছে কোমর ব্যথা, তার ইনজুরিটা কতটুকু, যদি ডিসপ্লাপস খুব সিভিয়ার, সেক্ষেত্রে তার 42 দিন লাগতে পারে, 28 দিন লাগতে পারে, 21 দিন লাগতে পারে। ইনিশিয়াল স্টেজে কোমর ব্যথা নিয়ে আসলে একদিনে ভালো হয়ে যাবে। তো আসলে সব কিছু ডিপেন্ড করছে আপনি রোগটাকে কতটা বড় করছেন, সেটার উপরে ডিপেন্ড করছে ফিজিওথেরাপির ডোজটা, যে কতদিন ট্রিটমেন্টটা দিতে হবে। এটা অবশ্যই বিশেষজ্ঞ দ্বারা নির্ধারিত। কারণ যেমন মেডিসিনটা যেমন বিশেষজ্ঞ দ্বারা নির্ধারিত করা হয়, যে অ্যান্টিবায়োটিক সবার কিন্তু একই টাইপের অ্যান্টিবায়োটিক হবে না। ডোজ যেমন কারো 250 মিলিগ্রাম, কারো 500, কারো 1 গ্রাম, কারো 2 গ্রাম, কারো 7 দিন, কারো 3 দিন, কারো 14 দিন, কারো 10 দিন, কারো 15 দিন। ডিপেন্ড করছে তার বডি ওয়েট, তার বয়স,
তার মানে যেটা বলা হচ্ছে যে তার জেন্ডার সবকিছু মিলেই কিন্তু আসলে এটা দেওয়া হচ্ছে যে কোনটা কতটুকু লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অপারেশনবিহীন কোমর ব্যথা চিকিৎসা নিয়ে। কোমর ব্যথা হলে সেক্ষেত্রে আসলে বাসায় বসে না থেকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।